তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব 2023 সালে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন ফর্মের মাধ্যমে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন, তার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন। পাশাপাশি যারা একাধিকবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তারা কিভাবে টাকা পাবেন এবং সম্পূর্ণ ডকুমেন্ট লিস্ট অর্থাৎ নতুন নিয়মে কি কি ডকুমেন্ট লাগছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন কি নিয়ম রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্ম দেখতে পাচ্ছেন, যে ফর্মটি হলো 2023 সালের এবং এই ফর্মটি কিন্তু আপনারা স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পেই পেয়ে যাবেন। এক্সট্রা করে কোনো রকম ফর্ম বাড়ি থেকে নিয়ে যাওয়ার দরকার নেই। যতক্ষণ পর্যন্ত না ফর্মে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেই ফর্ম ক্যাম্পে নেবে না। সেক্ষেত্রে কিন্তু ক্যাম্প থেকে আপনারা এই ফর্ম সংগ্রহ করবেন। এমনকি যাবতীয় যে প্রকল্প রয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে সমস্ত রকম ফর্মই কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পেই পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। তো প্রথমে রয়েছে পাসপোর্ট সাইজের রঙিন ফটো। তো এখানে কিন্তু আপনাদের রিসেন্ট যে তোলা ফটো রয়েছে অর্থাৎ 3 মাসের মধ্যে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোলা রয়েছে সেই ফটো কিন্তু এখানে আঠা দিয়ে লাগাতে হবে। তার পরবর্তী অপশন রয়েছে, ফটো লাগানোর পরবর্তী অপশন রয়েছে অ্যাপ্লিকেশন আইডি। তো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়ার কোনো রকম দরকার নেই, কারণ আপনাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার থাকবে না, সেটা কিন্তু আপনারা ক্যাম্প থেকেই পেয়ে যাবেন। পরবর্তী অপশন রয়েছে পার্সোনাল ডিটেলস বা ব্যক্তিগত বিবরণ। দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বার যতক্ষণ পর্যন্ত না আপনার ফর্মে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ফর্ম জমা নেবে না। সেক্ষেত্রে এই যে ফর্ম, এই ফর্মটা কিন্তু আপনারা ক্যাম্পের থেকেই নেবেন। সেই ক্যাম্পের থেকে কিন্তু আপনাকে দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি, লিখলে তবেই আবেদনপত্র নেওয়া যাবে, অন্য কোনো ফর্ম দেওয়া যাবে না। অর্থাৎ এক্সট্রা করে আপনি ফর্ম নিয়ে গেলে কিন্তু সেই ফর্ম জমা নেবে না। তো তারপরে প্রথম ফর্ম ফিল আপের অপশন দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তো এখানে কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার দিতে হবে এবং নতুন নিয়মে, নতুন যে নিয়ম করা হয়েছে সেই নিয়মে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার ছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে, যাদের বাড়িতে একটা স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং একাধিক মহিলার নাম সেই স্বাস্থ্যসাথী কার্ডে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়েই আপনার পরিবারে যতগুলি মহিলা রয়েছে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আধার নাম্বার কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে, কারণ এখন বর্তমানে যাবতীয় প্রত্যেক প্রকল্প কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা আসে। অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক রয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী কিন্তু ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি আপনার ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সেটা কিন্তু আসবে না। সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার আপনারা অবশ্যই লিখবেন। লেখার পর অ্যাপ্লিকেন্ট নেম, যিনি আবেদন করছেন তার ফার্স্ট নেম এখানে লিখবেন, লেখার পর লাস্ট নেম লিখবেন। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এবার বলে রাখি, আপনারা কিন্তু এই ফর্মটি ইংলিশ এবং বাংলা উভয়ভাবেই ফিল আপ করতে পারেন। অর্থাৎ ইংলিশেও ফিল আপ করতে পারেন, বাংলাতেও ফিল আপ করতে পারেন। যদি আপনারা ইংলিশে ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লিখে ফর্মটা ফিল আপ করবেন। তো প্রথমে আপনারা অ্যাপ্লিকেন্টের নাম দেবেন, প্রথম নাম দেবেন। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে পদবি লিখবেন, লেখার পর মোবাইল নাম্বার। এবার কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটা খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, কারণ সেখানে কিন্তু আপনার যাবতীয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের SMS আসবে। তারপর রয়েছে ইমেল আইডি। যদি আপনার কাছে ইমেল আইডি থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর ডেট অফ বার্থ। এইবার কিন্তু আপনাদের আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ লিখতে হবে। প্রথমে লিখতে হবে তারিখ, তারপরে মাস, তারপরে বছর। আধার কার্ড অনুযায়ী যদি আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। যদি আপনার 2023-এর সেপ্টেম্বরে অর্থাৎ 2023-এ যদি আপনার বয়স 25 বছর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা ডেট অফ বার্থ লিখে দেবেন, লেখার পর
1/1/2023 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে, 1/1/2023 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই বয়স আপনারা লিখে দেবেন। 1/1/2023 অনুযায়ী কিন্তু আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তারপর রয়েছে ফাদার্স নেম। তো এখানে আপনারা বাবার নাম লিখবেন, বাবার প্রথম নাম লিখবেন, লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে বাবার পদবি লিখবেন। তারপরে রয়েছে মাদার্স নেম, মহিলার মার নাম লিখবেন, লেখার পর মহিলা যদি মার মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে মহিলার মায়ের লাস্ট নেম দেবেন। লেখার পর স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম এখানে লিখে দেবেন, স্বামীর প্রথম নাম লিখবেন, যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর পদবি লিখবেন। লেখার পর সেকেন্ড পেজ চলে আসবে, অর্থাৎ 4টে পাতার ফর্ম আপনারা পেয়ে যাবেন। সেকেন্ড পেজে কি রয়েছে, জাতি অর্থাৎ কাস্ট কি রয়েছে। যদি আপনারা এসসি হন সেক্ষেত্রে এসসির ওপর টিক করবেন, যদি আপনারা এসটি হন সেক্ষেত্রে এসটির ওপর টিক করবেন, যদি আপনি জেনারেল হন অর্থাৎ সাধারণ হন সেক্ষেত্রে ওবিসি বা জেনারেল, সেক্ষেত্রে আপনারা আদার্স অপশনে টিক করবেন। যদি আপনার কাছে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকা পাবেন। যদি আপনার কাছে ওবিসি সার্টিফিকেট থাকে বা যদি আপনি জেনারেল হন সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট দিলেও আপনি 500 টাকা প্রতি মাসে পাবেন। সেক্ষেত্রে আপনার কাস্ট কোনটা, যদি আপনি সাধারণ হন সেক্ষেত্রে আদার্স অপশনে টিক করবেন, বাকি কিন্তু আপনি এসসি এসটি টিক করতে পারেন। তারপর রয়েছে এসসি এসটি সার্টিফিকেট নাম্বার। যদি আপনি এসসি বা এসটি হন, যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার সেই নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর কন্ট্যাক্ট ডিটেলস, এবার কিন্তু আপনার যাবতীয় ঠিকানা অ্যাড্রেস লিখতে হবে। তো প্রথমে চলে এসেছে স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলই থাকবে। তারপর চলে আসবে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম, তো এখানে কিন্তু আপনাদের জেলার নাম লিখতে হবে। লেখার পর পুলিশ স্টেশন, আপনার থানার নাম কি সেই থানার নাম লিখবেন। লেখার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তো এখানে আপনার ব্লকের নাম লিখবেন বা মিউনিসিপ্যালিটির নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর জিপি বা ওয়ার্ড নাম্বার, যদি আপনি পঞ্চায়েত এরিয়ায় থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার লিখে দেবেন। লেখার পর দেখতে পাচ্ছেন ভিলেজ, টাউন বা সিটি, এইবার কিন্তু আপনার বাড়ির যে ফুল ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস সেই অ্যাড্রেস আপনাকে লিখতে হবে। লেখার পর হাউস নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন, সেক্ষেত্রে হাউস নাম্বার লিখে দেবেন। তো হাউস নাম্বার কিভাবে বের করতে হয় অর্থাৎ বাড়ির নাম্বার কিভাবে বের করবেন এই নিয়ে কিন্তু ভিডিও আমরা করে রেখেছি, গিয়ে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম ঠিকানা লিখবেন। লেখার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা এখানে লিখে দেবেন। লেখার পর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এবার কিন্তু আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। তো এখানেও একটা কথা বলে রাখি, যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট দেবেন না। বাকি যেসব ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার আছে প্রত্যেকটা ব্যাংক কিন্তু আপনি এখানে দিতে পারেন, সেটা এয়ারটেল পেমেন্ট ব্যাংক হোক বা যাবতীয় যত রকম ব্যাংক রয়েছে, যে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার রয়েছে প্রত্যেকটি ব্যাংকই কিন্তু আপনি এখানে দিতে পারবেন। এবং অবশ্যই সেই ব্যাংকের সাথে কিন্তু আপনার আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে ব্যাংক নেম, প্রথমে কিন্তু আপনাদের ব্যাংকের নাম লিখতে হবে, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন। লেখার পর ব্যাংকের ব্রাঞ্চের নাম কি রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন। লেখার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। লেখার পর ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখতে হবে। ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার আপনারা পাসবইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন বা চেকবুকের পাতায় পেয়ে যাবেন, সেক্ষেত্রে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখে দেবেন। লেখার পর দেখতে পাচ্ছেন সংযুক্ত নথির তালিকায় প্রত্যয়িত ফটোকপি সঠিক বক্সে টিক করুন অর্থাৎ ডকুমেন্ট লিস্ট। তো ডকুমেন্ট লিস্টে কি রয়েছে, প্রথমে রয়েছে পাসপোর্ট সাইজের রঙিন ফটো, তো এখানে আপনারা টিক করবেন। যে যে ডকুমেন্ট আপনারা দেবেন প্রত্যেকটার পাশে কিন্তু টিক করে দেবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টেই কিন্তু যতগুলি জেরক্স কপি আপনি দেবেন প্রত্যেকটা জেরক্স কপি দিয়ে কিন্তু নিজের সই থাকতে হবে। তো সেকেন্ড অপশন রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের যে জেরক্স কপি সেটাও কিন্তু দিতে হবে, সেক্ষেত্রে টিক করবেন এখানে। টিক করার পর আধারের ফটোকপি অর্থাৎ আধারের জেরক্স কপি, সেক্ষেত্রে কিন্তু আধারের পাশেও টিক করতে হবে। তারপরে কপি অফ এসসি এসটি সার্টিফিকেট, যদি আপনারা কাস্ট সার্টিফিকেট দেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের পাশে টিক করবেন এবং কাস্ট সার্টিফিকেট দিলে কিন্তু তার নাম্বার লিখতে হবে। তার পরবর্তী অপশন রয়েছে কপি অফ ব্যাংক পাসবুক, যদি আপনার কাছে ব্যাংকের পাসবুক থাকে সেক্ষেত্রে ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স আপনি দেবেন। যদি আপনার কাছে পাসবুক না থাকে সেক্ষেত্রে ক্যান্সেল চেকের যে জেরক্স অর্থাৎ একটা চেক কাটবেন, ক্যান্সেল লিখে তার জেরক্স কপি কিন্তু আপনি দিতে পারেন। বাকি যদি আপনি চাইছেন অন্য কোনো ডকুমেন্ট দেবেন সেক্ষেত্রে টিক করতে পারেন। টিক করার পর সেলফ ডিক্লারেশন ফর্ম অর্থাৎ স্বঘোষণাপত্র, এখানে কিন্তু কিছু করার দরকার নেই। যিনি আবেদন করবেন তার টিপসই
বা সই এখানে করে দেবেন। করে দেওয়ার পর ডেট অর্থাৎ কত তারিখ আপনি জমা করবেন সেই ডেট আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর স্বীকৃতিপত্র, তো স্বীকৃতিপত্রতে কী রয়েছে, প্রথমে আপনার নাম লিখবেন এখানে, ঠিক আছে, প্রথমে আপনার নাম লিখবেন, লেখার পর ডটার ওয়াইফ অফ আপনার স্বামী অথবা পিতার নাম লিখবেন। লেখার পর আই সাবমিটেড লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন অন, ডেটটা লিখে দেবেন। অর্থাৎ প্রথমে কিন্তু আপনাদের নিজের নাম লিখতে হবে, লেখার পর বাবা অথবা স্বামীর নাম লিখতে হবে। চাইলে আপনারা ইংলিশেও লিখতে পারেন, চাইলে আপনারা বাংলাতেও লিখতে পারেন। তারপরে প্রকল্পে আবেদনের জন্য তারিখ, অর্থাৎ তারিখটা এখানে বসিয়ে দেবেন, কোন তারিখে আপনি জমা করবেন সেই তারিখটা দেবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দেবেন, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দেওয়ার পর আধার কার্ড নাম্বার দেবেন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে ফর্ম অর্থাৎ আধার অথেন্টিকেশন, এই জায়গায় ফিল আপ না করলে কিন্তু আপনার যে ফর্ম সেই ফর্ম বাতিল হবে এবং আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। সেক্ষেত্রে এখানে আপনার আধার কার্ড নাম্বার দেবেন, দেওয়ার পর নিচে যে সিগনেচারের জায়গা রয়েছে সেখানে আপনার টিপ সই অথবা সই করে দেবেন। ফর্মটা ফিল আপ হয়ে যাবে এবং এই যে ফর্ম আপনি ফিল আপ করলেন এই ফর্মের সাথে যাবতীয় যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট জেরক্স করে প্রত্যেকটা ডকুমেন্টে সই করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে কিন্তু আপনারা স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 বা 1000 টাকা আপনি পেয়ে যাবেন। তো এবার যারা যারা একাধিকবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, সেক্ষেত্রে কিন্তু আপনারা পুনরায় আবারও দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করতে পারেন, সেই সুবিধাও কিন্তু রয়েছে। তো আশা করছি বিস্তারিত বোঝাতে পেরেছি। আপনারা 2023 সালের নতুন ফর্মের মাধ্যমে, নতুন নিয়মের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কীভাবে আবেদন করবেন, তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে, কী কী নিয়ম থাকছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।